আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আজকের কিছু জরুরি খবর। খবরগুলো কিন্তু আমরা বিবিসি বাংলা থেকে জোগাড় করেছি। আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা, আবার ধরুন আন্তর্জাতিক একটি বড় ঘটনা, সব মিলিয়ে একটা কুইক আইডিয়া দেব। প্রথমেই আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে জাকসু নিয়ে। কি অবস্থা? ৩৩ বছর পর নির্বাচন হলো, কিন্তু ভোট গণনা নিয়ে বিরাট ঝামেলা। ২৪ ঘন্টার বেশি কেটে গেছে, রেজাল্ট নেই। ছাত্র ছাত্রী প্রার্থী সবাই তো রেগে আগুন। অনিয়মের অভিযোগে ৫টা প্যানেল তো নির্বাচন বয়কটই করে ফেলেছে। নির্বাচন কমিশনের একজন সদস্য কিন্তু পদত্যাগ করেছেন। আর শুনছি হাতে হাতে ভোট গণার জন্যই নাকি এত দেরি, যা এত বছর পর ছাত্র গণতন্ত্রে ফেরা নিয়ে বেশ প্রশ্ন তুলে দিয়েছে। এরপর আসি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। সত্যি বলতে বেশ ভাবাচ্ছে। খুন খারাপি ছিনতাই এসব তো বাড়ছেই। একটু ভাবুন, বছরের প্রথম ৭ মাসেই ৩৬৮ জন পুলিশ ডিউটির সময় হামলার শিকার হয়েছেন। আর খুনের মামলা এই সময়ে হয়েছে প্রায় ২৩০০। শুধু আগস্ট মাসেই গণপিটুনিতে মারা গেছেন ২৩ জন। বোঝা যাচ্ছে খুব জলদি কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আর সবশেষে আন্তর্জাতিক অঙ্গন থেকে একটা খবর। জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে, যেখানে ইসরায়েল ফিলিস্তিন দুটি আলাদা রাষ্ট্র করার কথা বলা হচ্ছে, মানে দ্বিরাষ্ট্র সমাধান। কিন্তু ব্যাপারটা হলো, এই প্রস্তাবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে রাখা হয়নি। এটাকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। এখানে হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা করা হয়েছে, আর বলা হয়েছে অস্ত্র জমা দিতে, বন্দীদের ছাড়তে। ভোট পড়েছে ১৪৪ পক্ষে, ১০ বিপক্ষে। ইসরায়েল আর আমেরিকা কিন্তু বিপক্ষে ভোট দিয়েছে। হামাসকে বাদ দেওয়ায় সামনের শান্তি আলোচনা কোন দিকে যায়, সেটাই দেখার বিষয়। তো এই ছিল আজকের মূল খবরগুলো, একদম সংক্ষেপে। এখন বিস্তারিত বিশ্লেষণ শুনবেন এবং একবারে সব বিস্তারিত জানবেন। সবাইকে স্বাগত। আজ সেপ্টেম্বর ১২, ২০২৫ শুক্রবার। আমরা আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলবো। হাতে বেশ কিছু সূত্র এসেছে, সেগুলো একটু খুঁটিয়ে দেখব আমরা, বোঝার চেষ্টা করব আসলে কি ঘটছে। যেমন ধরুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, দেশের অপরাধ পরিস্থিতি। আবার এনজিও খাতে বৈদেশিক অনুদান, আন্তর্জাতিক স্তরে ফিলিস্তিন প্রসঙ্গ, পাশের দেশ নেপালের রাজনৈতিক হাওয়া বদল, জ্বালানি অনুসন্ধান নিয়ে এ অঞ্চলে কি হচ্ছে, এশিয়া কাপের উত্তেজনা তো আছেই, আর সেই ১৩ বছর ধরে ঝুলে থাকা সাগররুনি হত্যা মামলা। এই সবকিছু মিলিয়ে একটা ধারণা পাওয়ার চেষ্টা করব, মানে অল্প সময় মূল বিষয়টা ধরা। হ্যাঁ, ঠিক। এই আলাদা আলাদা সূত্রগুলো যখন একসাথে দেখি আমরা, তখন অনেক সময় মনে হয় ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, হয়তো কোনো একটা বড় ছবি বা কোনো একটা প্যাটার্ন আছে এর পেছনে। আজকের আলোচনায় আমরা সেটাই চেষ্টা করব, একটু গভীরে গিয়ে বোঝার কোনটা বদলাচ্ছে, কোনটা। চলুন তাহলে শুরু করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে। জাকসু নির্বাচন মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ, পরিস্থিতি তো বেশ ঘোলাটেই মনে হচ্ছে, তাই না? নয়া দিগন্ত বলছে ৩৩ বছর পর নির্বাচন হচ্ছে। এটা অবশ্যই অনেক বড় ব্যাপার। কিন্তু দেখুন, বৃহস্পতিবার ভোট হলো, আর শুক্রবার রাত পর্যন্ত ফল ঘোষণা নিয়ে বিশাল ঝামেলা, অব্যবস্থাপনার অভিযোগ, মানে রীতিমতো উত্তপ্ত অবস্থা। বিষয়টায় বেশ কিছু প্যাচ আছে মনে হচ্ছে। কয়েকটা দিক খেয়াল করার মতো। ১. ভোটের দিনে ৫টা প্যানেল আর কিছু স্বতন্ত্র প্রার্থী বলল তারা নির্বাচন বর্জন করছে। শুরুতেই একটা বড় ধাক্কা, তাই না? ২. ভোট গণনায় এত দেরি হচ্ছে কেন? এর কোনো পরিষ্কার কারণ কেউ দিচ্ছে না। আর তার মধ্যে আবার নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করলেন, মানে পুরো প্রক্রিয়া নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে। ঠিক। ৩ নম্বর পয়েন্টটা আরও ইন্টারেস্টিং। গণনাটা কিভাবে হবে তা নিয়ে বিতর্ক। প্রথমে নাকি মেশিনে গোনার কথা ছিল, কিন্তু কিছু ছাত্র সংগঠন দাবি জানালো হাতে গুনতে হবে, ম্যানুয়ালি। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। নয়া দিগন্তে একজনের নামও দেখলাম, একজন রিটার্নিং কর্মকর্তা, অধ্যাপক সুলতানা আক্তার। উনি নাকি প্রথমে ম্যানুয়ালি গুনতে চাননি, পরে কমিশনের সিদ্ধান্তে রাজি হয়েছেন। তো এই যে পদ্ধতির বদল, এটাও তো দেরি হওয়ার একটা কারণ হতে পারে নাকি? আসলে এই পুরো ঘটনাটা কি মানে নির্বাচন প্রক্রিয়ার উপর একটা আস্থার সংকট দেখাচ্ছে? একদম। আর ছাত্রছাত্রীরাও তো বসে নেই। খবর বলছে ফল না পেয়ে তারা তো নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে, দ্রুত ফল চাইছে। এমনকি প্রার্থীরা নাকি হুঁশিয়ারি দিয়েছেন কঠোর কর্মসূচি নেবেন। কমিশন অবশ্য বলেছে শুক্রবার রাতের মধ্যে ফল দেবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? গণনা চলছিলই মনে হয়। এই যে এত অপেক্ষা, এত বছর পর নির্বাচন হলো, অথচ এই দীর্ঘসূত্রতা, এই অসন্তোষ পুরো ব্যাপারটার উদ্দেশ্যটাকেই কি একটু ফিকে করে দিচ্ছে না? সেই প্রশ্নটা তো থাকছেই।
দেখুন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তো শুধু ভোট হয়ে যাওয়া নয়, তার স্বচ্ছতা, সময় মতো ফল ঘোষণা, এগুলোর উপরও তো নির্ভর করে, তাই না? এখানে মনে হচ্ছে সেই জায়গাটা একটা বড় ঘাটতি দেখা যাচ্ছে। এই যে ক্যাম্পাসে একটা অস্থিরতার ছবি, এর চেয়ে বড় মাপে কি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও একই রকম ছবি দেখছি আমরা? মানব জমিনের রিপোর্ট কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। বেশ উদ্বেগজনক। খুন, ছিনতাই, অপহরণ সবই নাকি বাড়ছে। এমনকি পুলিশের ওপরেও হামলা হচ্ছে, সেই সংখ্যাটাও নাকি বেশ বেড়েছে। হ্যাঁ, পরিসংখ্যানগুলো দেখলে সত্যিই চিন্তা হয়। মানবজমিন যে তথ্য দিয়েছে, এই বছরের প্রথম 7 মাসেই জানুয়ারি থেকে জুলাই 368 জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন ডিউটি করতে গিয়ে, ভাবা যায়? আর সারা দেশে মোট মামলা 1,06,783টা। এর মধ্যে খুনের মামলায় দেখুন 2,293টা, নারী শিশু নির্যাতন 13,000-এরও বেশি, অপহরণ 625টা, ছিনতাই চুরি প্রায় 5,500। সাংঘাতিক। আর আগস্ট মাসের ছবিটা আরও ভয়ঙ্কর। শুধু এক মাসে 38টা গণপিটুনির ঘটনা, তাতে 23 জন মারা গেছেন আর 43 জন আহত। জুলাই মাসেও কিন্তু 51টা ঘটনা ঘটেছিল, 16 জন মারা গেছিলেন। এই যে গণপিটুনি বাড়ছে, এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। এটা সামাজিক অস্থিরতা, আইনের প্রতি ভরসাহীনতা এসবেরই ইঙ্গিত দেয়। অপরাধ বিশেষজ্ঞরা তো চাইছেন আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর হোক, আরও সক্রিয় হোক, সেটা তো স্বাভাবিক। কিন্তু মানব জমিনের রিপোর্টে আরেকটা জিনিস চোখে পড়ল, উদ্ধার হয়নি এমন বেআইনি অস্ত্র নাকি নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েই চলেছে। গত বছরের 2024 সালের সাথে যদি তুলনা করি, হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো সংখ্যা কমেছে, যেমন পুলিশ আক্রান্ত হওয়া গত বছর ছিল 643, কিন্তু মোট মামলার সংখ্যাটা দেখুন 1,72,000-এরও বেশি ছিল। তার সার্বিক পরিস্থিতি যে খুব একটা ভালো তা তো বলা যাচ্ছে না। এই যে অপরাধ বাড়ছে, গণপিটুনি হচ্ছে, এগুলো কি সমাজের ভেতরে কোনো গভীর সমস্যার লক্ষণ? অবশ্যই। এটা তো শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এর পেছনে সামাজিক, মনস্তাত্ত্বিক অনেক কারণও থাকে। কেন মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে? কেন এত সহিংসা? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা খুব দরকার। আর বেআইনি অস্ত্র, সেটা তো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, দেশের ভেতরের এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি একটু অর্থনীতির দিকে তাকানো যাক। এখানে আবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা বেশ ভালো খবর দিয়েছে। আমেরিকার সংস্থা USAID, তাদের অর্থায়ন নাকি কমেছে, কিন্তু তা সত্ত্বেও এই 2024-25 অর্থ বছরে এনজিওগুলোর জন্য বিদেশি অনুদান এসেছে রেকর্ড পরিমাণে 9,220 কোটি টাকা। আগের বছরের চেয়ে প্রায় 21% বেশি। এটা তো দারুণ খবর। হ্যাঁ, এটা সত্যি একটা বড় বৃদ্ধি। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টের এর কয়েকটা সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে অবশ্য। একটা হতে পারে রাজনৈতিক পরিবর্তন, গত আগস্টে সরকার বদলের পর দাতাদের মধ্যে হয়তো নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, এনজিও বিষয়ক ব্যুরো থেকে নাকি এখন অর্থ ছাড় পাওয়া আগের চেয়ে সহজ হয়েছে। রিপোর্টে ওরকমই বলা হয়েছে। আগের সরকারের সময় নাকি বেশ জটিল ছিল। তৃতীয়ত, টাকার দাম যে কমেছে, মুদ্রার অবমূল্যায়ন, সেটারও একটা ভূমিকা থাকতে পারে। আর চতুর্থ কারণ হিসেবে রিপোর্টে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক পরিচিতি আর তার নেতৃত্বাধীন সরকারের প্রতি দাতাদের আস্থা, সেটার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু একটা উল্টো দিকও তো আছে। রিপোর্টে বলছে USAIDর অর্থায়ন কমার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। তাহলে এই যে নতুন অনুদান আসছে, সেটা কি ওই চাকরিহারাদের কোনো কাজে লাগবে? রিপোর্ট অবশ্য বলছে এনজিও ব্যুরো নাকি বলেছে নতুন প্রকল্পে ছাঁটাই হওয়া কর্মীদের আগে সুযোগ দিতে, কিন্তু বাস্তবে কি হবে কে জানে। আরেকটা জিনিস খেয়াল করলাম, রিপোর্টে বলছে 20 জানুয়ারি থেকে রোহিঙ্গা সংক্রান্ত অর্থায়ন, বিশেষ করে USAIDর টাকা বেশ কমে গেছে। এর কি প্রভাব পড়বে? এটা একটা গুরুত্বপূর্ণ দিক। একদিকে মোট অনুদান বাড়ছে, আবার অন্যদিকে নির্দিষ্ট কিছু জায়গায়, বিশেষ করে আমেরিকান সাহায্যে চলা প্রকল্পে টাকা কমছে, লোক ছাঁটাই হচ্ছে। রোহিঙ্গা তহবিলে টান পড়াটাও কিন্তু চিন্তার বিষয়, কারণ এটা বাংলাদেশের জন্য একটা বিশাল মানবিক আর অর্থনৈতিক চ্যালেঞ্জ। তাই মোট অনুদান বাড়লেও সেটা কোথায় যাচ্ছে, কোন খাতে তার প্রভাব পড়ছে, সেটা দেখতে হবে। এই বৃদ্ধিটা কতটা স্থায়ী হবে, তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছাবে কিনা, সময় বলবে। ইউনুস ফ্যাক্টর বা রাজনৈতিক পরিবর্তনের কারণে দাতাদের যে প্রাথমিক উৎসাহ, সেটাও কতদিন থাকে, সেটাও দেখার বিষয়।
এই আন্তর্জাতিক অঙ্গনের দিকেই যদি আরেকটু দেখি, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে একটা বড় পদক্ষেপের খবর দিয়েছে নিউ এজ। সাধারণ পরিষদে নাকি নিউ ইয়র্ক ঘোষণা নামে একটা প্রস্তাব পাশ হয়েছে। লক্ষ্য নাকি হামাসকে বাদ দিয়ে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানকে এগিয়ে নেওয়া। ব্যাপারটা ঠিক কি? এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা কিন্তু। প্রস্তাবটা পাশ হয়েছে 142-10 ভোটে, মানে বিপুল সমর্থন পেয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে মূলত ইসরায়েল আর আমেরিকা, আর 12টা দেশ ভোট দেয়নি। ফ্রান্স আর সৌদি আরব ছিল এর মূল উদ্যোক্তা। ঘোষণাপত্রটা খুব পরিষ্কারভাবে হামাসের নিন্দা করা হয়েছে। বলা হয়েছে অস্ত্র জমা দিতে, 7 অক্টোবরের হামলা সহ সব বন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে। আর একটা জিনিস, 2023 সালের 7 অক্টোবর বেসামরিক নাগরিকদের উপর হামাসের যে হামলা, সেটারও নিন্দা করা হয়েছে। আগে কিন্তু জাতিসংঘ এই নিন্দা জানাতে পারেনি, তাই এটা একটা বড় পরিবর্তন বলা যায়। তাহলে এই ঘোষণার মূল উদ্দেশ্যটা কি? গাজায় যুদ্ধ থামানো আর দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটা স্থায়ী সমাধান খোঁজা। এর জন্য সবাই মিলে কাজ করার ডাক দেওয়া হয়েছে। আরব লীগ আর আরও 17টা দেশ, যাদের মধ্যে অনেক আরব দেশও আছে, তারা নাকি আগেই সমর্থন দিয়েছিল। নিউ এজের রিপোর্টে যেমনটা ইঙ্গিত দিচ্ছে, এর মানে কি গাজার ক্ষমতা থেকে হামাসকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে? হামাসকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা বা নিন্দা করা হচ্ছে, তাতে প্রশ্ন উঠছে যে ফিলিস্তিনিদের একটা বড় অংশের প্রতিনিধিত্বকারী এই দলটাকে বাদ দিয়ে কি আদৌ কোনো স্থায়ী সমাধান সম্ভব? এই ঘোষণাটা একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশের মতৈক্য দেখাচ্ছে ঠিকই, 142টা দেশ সমর্থন করেছে, কিন্তু এটা বাস্তবে কতটা প্রয়োগ করা যাবে? হামাসের প্রতিক্রিয়া কি হবে? ফিলিস্তিনের ভেতরের রাজনীতিতে কি প্রভাব পড়বে? এগুলো কিন্তু খুবই জটিল প্রশ্ন। এটা হয়তো একটা কূটনৈতিক চাল, কিন্তু মাঠের বাস্তবতা কতটা বদলাবে তা নিয়ে সন্দেহ থাকছেই। আচ্ছা, এবার একটু আঞ্চলিক দিকে আসি। আমাদের প্রতিবেশী দেশ নেপালে একটা বড় রাজনৈতিক ওলটপালট হয়েছে। দ্য ডেইলি স্টার জানাচ্ছে ওখানে দুর্নীতির বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছিল, প্রাণহানিও হয়েছে। সেই বিক্ষোভের মুখে আগের সরকার পদত্যাগ করেছে, আর দেশের সাবেক প্রধান বিচারপতি 73 বছর বয়সী সুশীলা কার্কি, তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। হ্যাঁ, নেপালের পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই খুব উত্তপ্ত ছিল। ডেইলি স্টারের রিপোর্টে দেখলাম, বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত 51 জন মারা গেছেন। 2008 সালে রাজতন্ত্র শেষ হওয়ার পর এত বড় সহিংসতা নাকি আর হয়নি নেপালে। পরিস্থিতি সামলাতে আর্মি নামাতে হয়েছিল, কারফিউ জারি করতে হয়েছিল। এই অবস্থায় সুশীলা কার্কির নেতৃত্বে একটা 6 মাসের অন্তর্বর্তী সরকার হয়েছে। মূল কাজ হবে নির্বাচনটা পরিচালনা করা। একজন সাবেক প্রধান বিচারপতির এই সময়ে দায়িত্ব নেওয়াটা কিন্তু বেশ প্রতীকী, বিশেষ করে যখন দুর্নীতির অভিযোগটাই ছিল বিক্ষোভের মূল কারণ। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল শপথ অনুষ্ঠানে তার সাফল্য কামনা করেছেন। এই রাজনৈতিক অস্থিরতার খবরের পাশেই বণিক বার্তার একটা রিপোর্ট বেশ ভাবাচ্ছে। সেখানে বলা হচ্ছে আমাদের দুই প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তান দুজনেই নাকি সম্প্রতি সমুদ্রে গ্যাস খুঁজতে গিয়ে বড় সাফল্য পেয়েছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে নাকি এই দিতে তেমন জোরালো উদ্যোগ নেই। রিপোর্টে এরকম একটা ইঙ্গিত আছে। ব্যাপারটা কি বলুন তো? এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বণিক বার্তা জানাচ্ছে, পাকিস্তান চীনের সাহায্যে আরব সাগরে সমীক্ষা চালিয়ে বিশাল গ্যাসের ভাণ্ডার খুঁজে পেয়েছে। ঠিক কতখানি গ্যাস সেটা অবশ্য এখনও বলেনি, তবে ধারণা করা হচ্ছে এটা পাকিস্তানের দুর্বল অর্থনীতির জন্য খুব ভালো খবর হতে পারে। জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমতে পারে। অন্যদিকে ভারতও কিন্তু পিছিয়ে নেই। গত বছর জানুয়ারিতে ওদের সরকারি সংস্থা ওএনজিসি অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে নাকি বড় তেল আর গ্যাসের রিজার্ভ খুঁজে পেয়েছে। পরিমাণটা কেমন? ভারতের জন্য কতটা বড় ব্যাপার এটা? বণিক বার্তার রিপোর্ট বলছে, ওএনজিসি আশা করছে ওখান থেকে রোজ প্রায় ৪৫,০০০ ব্যারেল তেল আর 10 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা যাবে। এটা নাকি ভারতের মোট তেল উৎপাদনের প্রায় 11% আর গ্যাস উৎপাদনের প্রায় 15% সমান। এর ফলে বছরে নাকি 10,০০০ কোটি রুপির বেশি বিদেশি মুদ্রা বাঁচবে ওদের। বুঝতেই পারছেন, দুটো দেশই নিজেদের জ্বালানি নিরাপত্তার জন্য সমুদ্রে ঝাঁপিয়েছে এবং সাফল্যও পাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কেন আরও উদ্যোগ দেখা যাচ্ছে না, সেই প্রশ্নটাই বণিক বার্তা তুলেছে।
যা আসলেই ভাবার মতো, বিশেষ করে যখন আমাদের নিজেদের গ্যাসের ভাণ্ডার কমছে আর আমরা আমদানির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। একদম, জ্বালানির মতো একটা স্ট্র্যাটেজিক বিষয়ে প্রতিবেশীরা এগিয়ে যাচ্ছে আর আমরা এটা নিয়ে আসলেই ভাবা দরকার। আচ্ছা, এই সব সিরিয়াস আলোচনার পর চলুন একটু খেলার মাঠে যাই। প্রথম আলোর রিপোর্ট বলছে আবুধাবিতে এশিয়া কাপে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচের আগে খেলোয়াড়দের মধ্যে বেশ সৌজন্য বিনিময় হয়েছে, হাসি ঠাট্টা। কিন্তু মাঠের বাইরের যে ইতিহাস, বিশেষ করে 2018 সালের নিদাহাস ট্রফির সেই ঘটনা বা গত বিশ্বকাপে ম্যাথিউজের সেই টাইমড আউট বিতর্ক, ওই উত্তেজনা কি সত্যিই খেলোয়াড়দের ছোঁয় না? কি মনে হয়? দেখুন, খেলোয়াড়রা তো পেশাদার, তারা ক্যামেরার সামনে বা প্রেস কনফারেন্সে সবসময় চেষ্টা করেন ঠান্ডা থাকতে, উত্তেজনাকে পাত্তা না দিতে। যেমন তানজিম হাসান পেশাদারিত্বের কথা বলেছেন, আবার লঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কা বলেছেন উত্তেজনাটা দর্শকদের ব্যাপার। প্রথম আলোতে এসবই আছে, কিন্তু আসালাঙ্কা নিজেই আবার স্বীকার করেছেন যে এটাও সত্যি যে কিছুটা বাড়তি অনুপ্রেরণা দেয় মাঠের বাইরের এসব ঘটনা। এটাই হচ্ছে আসল কথা। দর্শকদের চিৎকার, মিডিয়ার লেখালেখি, আগের ম্যাচের স্মৃতি, এগুলো তো খেলোয়াড়দের মনে কোথাও না কোথাও প্রভাব ফেলেই। হয়তো বাড়তি চাপ তৈরি করে, নয়তো জেদ বাড়িয়ে দেয়। তাই বাইরের হাসিমুখ যেমন সত্যি, ভেতরের এই মনস্তাত্ত্বিক যুদ্ধটাও তেমনই সত্যি। এটা অস্বীকার করার উপায় নেই। ঠিক, খেলার মাঠের এই মনস্তত্ত্বের পরেই আমরা এমন একটা বিষয়ে আসছি যেখানে দীর্ঘ অপেক্ষা ছাড়া আর কিছুই নেই। কালের কণ্ঠ রিপোর্ট করছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার আর মেহেরুন রুনি হত্যা মামলার সবশেষ অবস্থা নিয়ে। প্রায় ১৩ বছর হতে চলল, কিন্তু তদন্তে কোনো চোখে পড়ার মতো কোনো অগ্রগতি নেই। এটা সত্যি খুব হতাশাজনক আর খুবই দুঃখজনক একটা ঘটনা। কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে তারা তদন্তের জন্য সাংবাদিক, ব্যবসায়ী সহ প্রায় ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা নিজেই, পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার মো আজিজুর হক, তিনিই স্বীকার করছেন যে বলার মতো তেমন কোনো অগ্রগতি নেই। ফরেনসিক পরীক্ষাতেও নাকি এমন কিছু মেলেনি যা দিয়ে রহস্যের জট খুলবে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার তারিখ এ পর্যন্ত ১২০ বার পেছানো হয়েছে। ১২০ বার! ভাবা যায়? আগামী ১৪ই সেপ্টেম্বর আবার নতুন তারিখ আছে আদালতে জানানোর জন্য। নিহত রুনির ভাই নওশের আলম রোমান, যিনি মামলার বাদী, তিনি কালের কণ্ঠকে যা বলেছেন তা আরও কষ্টকর। তদন্তের কোনো খবরই নাকি তাদের জানানো হয় না, তারাও নাকি আদালতের রিপোর্টের দিকেই তাকিয়ে থাকেন। ১৩টা বছর একটা জুয়া খুনের তদন্ত এভাবে ঝুলে থাকলে বিচার ব্যবস্থার ওপর, তদন্তকারী সংস্থার ওপর মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? নিঃসন্দেহে এটা আস্থার সংকট তৈরি করে। যখন এত হাই প্রোফাইল একটা মামলার তদন্ত বছর পেরিয়ে যায়, দশক পেরিয়ে যায়, কিন্তু কোনো কিনারা হয় না, তখন তো প্রশ্ন ওঠেই, কেন? এটা কি ইচ্ছার অভাব, নাকি সক্ষমতার অভাব, নাকি অন্য কোনো জটিলতা আছে? কারণ যাই হোক, ফলটা হচ্ছে ন্যায় বিচার বিলম্বিত হচ্ছে, আর বিলম্বিত ন্যায় বিচার তো ন্যায় বিচার না পাওয়ারই শামিল। এই যে রহস্যভেদ হচ্ছে না, এটা শুধু দুটো পরিবারের জন্য নয়, আমার মনে হয় পুরো সাংবাদিক সমাজ, দেশের সাধারণ মানুষ, সবার জন্যই একটা গভীর ক্ষতের মতো। আজ আমরা অনেকগুলো বিষয় ছুঁয়ে গেলাম। জাহাঙ্গীরনগরের নির্বাচন নিয়ে জটিলতা, দেশের অপরাধের গ্রাফ, অর্থনীতির চালচিত্রে বিদেশি টাকার আসা যাওয়া, আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিনের মতো পুরনো ইস্যুর নতুন বাক, প্রতিবেশী নেপালের পট পরিবর্তন, আঞ্চলিক জ্বালানি ক্ষেত্রে কে কোথায় দাঁড়িয়ে, খেলার মাঠের মনস্তত্ত্ব, আর শেষে ১৩ বছরের এক গভীর দীর্ঘশ্বাস, সাগর রুনি হত্যা মামলার অমীমাংসিত অবস্থা। বিভিন্ন সূত্র থেকে এই টুকরো টুকরো ছবিগুলো এক জায়গায় এনে একটা পুরো চিত্র বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, প্রত্যেকটা ঘটনায় আলাদাভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু সব মিলিয়ে দেখলে দেশের বর্তমান অবস্থাটা, চ্যালেঞ্জগুলো, আবার সম্ভাবনার দিকগুলো একটা বেশ মিশ্র কিন্তু গভীর ছবি উঠে আসে। একদিকে যেমন অর্থনীতি বা আন্তর্জাতিক সম্পর্কে কিছু ভালো খবর বা নতুন দিক নির্দেশনা দেখছি আমরা, অন্যদিকে দেশের ভেতরে সুশাসন, নিরাপত্তা, বিচার প্রক্রিয়া, এই জায়গাগুলোতে কিছু গুরুত্ব প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পরিবর্তন আর স্থিরতা যেন একসাথেই চলছে। এই যে পরিবর্তন আর স্থিরতার সহাবস্থান, একদিকে আন্তর্জাতিক অঙ্গনে কিছু আশার আলো, অন্যদিকে দেশের ভেতরে বহু পুরনো সমস্যা আর নতুন নতুন অস্থিরতা।
একটা দেশ কিভাবে এই দুটো বাস্তবতাকে নিয়ে এগোয়, ভবিষ্যতের পথটা ঠিক কেমন হবে, এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আরও ভাবতে হবে। আজকের মতো এখানেই শেষ করি। আজ আমরা সাম্প্রতিক কিছু খবর নিয়ে খবরগুলোর একটা তক্তির একটু চুলচিরা বিশ্লেষণ করব। হ্যাঁ, বাংলাদেশ আর আশেপাশের অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এগুলো তুলে ধরেছে। খবরগুলো দেখলে মনে হয় আলাদা, কিন্তু গভীরে গেলে বেশ কিছু ভাবনার জায়গা আছে। ঠিক। বিশেষ করে ধরেন প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বা জনগণের আস্থা এইসব বিষয়ে। ঠিক বলেছেন। মানে সংবাদের এই সংকলনটা কিছু জরুরি বিষয় অবশ্যই সামনে এনেছে। তবে আমার যেটা মনে হয়েছে, এই যে ঘটনাগুলো, এগুলো তো বেশ বিচ্ছিন্নভাবে দেখানো হয়েছে। এদের মধ্যেকার সংযোগগুলো আরও পরিষ্কারভাবে ধরলে একটা বৃহত্তর ছবি কিন্তু উঠে আসতো, সেই সুযোগটা ছিল। আচ্ছা, আপনি সংযোগের কথা বলছেন, কিন্তু ঘটনাগুলো তো বেশ আলাদা রকমের। এই যেমন ধরেন জাহাঙ্গীরনগর ভার্সিটির জাকসু নির্বাচন, সেখানে ভোট গণনায় গণ্ডগোল। হ্যাঁ। আবার ধরেন প্রায় ১৩ বছর হতে চলল সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তই শেষ হল না, তার সাথে আবার দেখুন পুলিশের ওপরেই হামলা বাড়ছে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই তিনটা তো ৩ রকম ঘটনা। এদের মধ্যে কি আসলেই কোনো গভীর যোগসূত্র আছে, নাকি আমরা একটু বেশি সংযোগ খুঁজছি? না, প্রশ্নটা খুবই ভালো। আপাত দৃষ্টিতে এগুলো ভিন্ন মনে হওয়াই স্বাভাবিক, বুঝলেন? কিন্তু দেখুন, এই প্রতিবেদনগুলোতে যে ঘটনাগুলো বলা হয়েছে সেগুলোর মধ্যেকার যোগসূত্রটা বিশ্লেষণ করলে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর জনগণের আস্থা কমার যে বৃহত্তর চিত্র, সেটা আরও জোর দিয়ে তুলে ধরা যেত। আচ্ছা, দুর্বলতাটা আমার মনে হয়েছে এখানেই যে ঘটনাগুলোকে প্রায় আলাদা আলাদা দ্বীপের মতো করে দেখানো হয়েছে। এই যে জাকসু নির্বাচনের ভোট গণনার অব্যবস্থাপনা, দীর্ঘসূত্রতা, এটা কিসের ইঙ্গিত দেয়? একটা শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রক্রিয়ার দুর্বলতা। একদম। আবার দেখুন সাগর রুনি হত্যাকাণ্ড, ১৩ বছর ধরে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, এটা কিসের দিকে আঙুল তোলে? বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা বা হয়তো কোনো ক্ষেত্রে ব্যর্থতা। তা তো বটে। একই সাথে মাত্র ৭ মাসে পুলিশের উপর ৩৬৮টা হামলা। এটা তো সরাসরি আইন শৃঙ্খলার অবনতি, আর এমনকি রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি একটা চ্যালেঞ্জ, তাই না? হ্যাঁ, পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তো এই সবগুলোর মিলিত প্রভাবটা কিন্তু অনেক গভীর। নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে, ওদিকে বিচার পাওয়ার আশা কমে আসছে, আবার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সবগুলো কিন্তু আসলে একই সুতোয় বাঁধা। এই সম্মিলিত প্রভাবটা ধীরে ধীরে মানুষের বিশ্বাস কমিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে। ঠিক তাই। আর সেই যোগসূত্রটাই এখানে তেমনভাবে দেখানো হয়নি বা যথেষ্ট জোর দিয়ে বলা হয়নি। তার মানে আপনি বলতে চাইছেন ঘটনাগুলো আলাদাভাবে গুরুত্বপূর্ণ তো বটেই, কিন্তু এদের একসাথে প্রভাবটা আরও বেশি চিন্তার বিষয়, যেটা এখানে সেভাবে তুলে ধরা হয়নি। একদম। আমাদের পরামর্শ হবে এই যে বিচ্ছিন্ন মনে হচ্ছে ঘটনাগুলো, এদের মধ্যে সংযোগটা স্থাপন করা এবং এর প্রভাবটা বিশ্লেষণ করা। কিভাবে? পাঠকের মনে প্রশ্ন জাগানো উচিত ছিল, যেমন জাকসু নির্বাচনের এই অব্যবস্থাপনা, এটা কি শুধু জাহাঙ্গীরনগরের ভেতরের সমস্যা, নাকি এটা আরও বড় কোনো প্রশাসনিক অদক্ষতার লক্ষণ? আবার সাগর রুনি হত্যার তদন্তে এই যে এত বছর ধরে অচলাবস্থা, এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা বিচার প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের আস্থাহীনতা তৈরির একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে? ঠিক। আর যখন অপরাধ বাড়ছে, পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে, তখন তদন্তকারী সংস্থাগুলোর এই ব্যর্থতা কি সমাজে একটা বিচারহীনতার অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে না? হ্যাঁ, এই প্রশ্নগুলো তোলা জরুরি ছিল। উদাহরণ হিসেবে বলা যেত কিভাবে এই প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচন পরিচালনা বলুন বা হত্যাকাণ্ডের তদন্ত বা আইনশৃঙ্খলা রক্ষা জবাবদিহিতার একটা অভাব স্পষ্ট। কিভাবে স্বচ্ছতা বাড়ানোটা এই আস্থার সংকট মোকাবিলার জন্য জরুরি, সেই বিশ্লেষণটা এখানে যোগ করা যেত। আচ্ছা, এই প্রশ্নগুলো সরাসরি তুললে আর এর সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করলে পাঠকরা সমস্যাগুলোর মূল কারণটা, এর গভীরতাটা আর একটার সাথে আরেকটার সম্পর্কটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারতেন। শুধু ঘটনার বিবরণ দিয়ে থেমে না গিয়ে ঘটনার পেছনের কারণ আর বৃহত্তর প্রভাব নিয়ে আলোচনা করাটা খুব দরকার ছিল এখানে। বুঝতে পারছি। ঘটনাগুলোকে শুধু রিপোর্ট না করে সেগুলোর মধ্যেকার সম্পর্ক আর বৃহত্তর প্রেক্ষাপট তুলে ধরলে লেখাটার বিশ্লেষণটা আরও গভীর হতো।
নিঃসন্দেহে। আচ্ছা, এই প্রাতিষ্ঠানিক আস্থার সংকটের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও যেন একটা ধাঁধার মতো ছবি দেখলাম সংকলনটাতে, তাই না? হ্যাঁ, মানে একদিকে দেখছি বৈদেশিক অনুদান বাড়ছে, আবার অন্যদিকে নিজেদের সম্পদ খোঁজার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ছি। এই বৈপরীত্যটা বেশ চোখে পড়ার মতো। ঠিক ধরেছেন। এই দিকটাও বেশ ইন্টারেস্টিং। একদিকে আমরা দেখছি ইউএসএআইডির অর্থায়ন হয়তো কমেছে, কিন্তু ওভারঅল এনজিও খাতে বিদেশি অনুদান রেকর্ড পরিমাণ বেড়েছে প্রায় ৯,২২০ কোটি টাকা। হ্যাঁ, এটা তো ভালো খবর মনে হতে পারে। আপাতদৃষ্টিতে তো বটেই। কারণ হিসেবে বলা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন, টাকা ছাড়ার প্রক্রিয়া সহজ হওয়া, আবার টাকার অবমূল্যায়ন, এগুলো। কিন্তু ঠিক এর পাশেই আবার বণিক বার্তার একটা রিপোর্ট বলছে অন্য কথা। কি বলছে? বলছে যে আমাদের প্রতিবেশী দেশগুলো, ভারত, পাকিস্তান, তারা নিজেদের সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধানে বেশ ভালো সাফল্য পাচ্ছে, বিপুল মজুদের খবর আসছে। আচ্ছা, কিন্তু বাংলাদেশ সেখানে একই রকম জোরদার উদ্যোগ নিতে পারছে না বা পিছিয়ে আছে। তো এই দুটো খবর যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন মনে আসে না? হ্যাঁ, প্রশ্নটা হলো, একদিকে আমরা বাইরের সাহায্যের ওপর নির্ভরতা বাড়াচ্ছি বা সেই বৃদ্ধি নিয়ে কিছুটা হয়তো স্বস্তিও পাচ্ছি, কিন্তু ঠিক একই সময়ে নিজেদের কৌশলগত সম্পদ, যেমন ধরেন সমুদ্রের নিচের গ্যাস বা তেল, সেগুলো পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি না কেন? এই দুটোর মধ্যে কি কোনো নীতিগত বা কৌশলগত অসামঞ্জস্যতা আছে? একদম। আর এখানে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যালোচনার জায়গাটা চলে আসে। বৈদেশিক অনুদান বৃদ্ধি আর নিজস্ব সম্পদ অনুসন্ধানী এই যে আপেক্ষিক একটা নিষ্ক্রিয়তা, এর মধ্যেকার সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব আর কৌশলগত অসামঞ্জস্যতার বিশ্লেষণটা এখানে নেই। বিশ্লেষণটা মিসিং। হ্যাঁ, দুর্বলতাটা হলো এই দুটো অর্থনৈতিক ট্রেন্ডকে তথ্য হিসাবে পাশাপাশি রাখা হয়েছে, ঠিক আছে, কিন্তু এদের মধ্যেকার যে ভেতরের সম্পর্ক, সম্ভাব্য ঝুঁকি বা দেশের সামগ্রিক অর্থনৈতিক কৌশলের উপর এর সুদূরপ্রসারী প্রভাবটা কি হতে পারে, সেই গভীর প্রশ্নগুলো তোলা হয়নি বা বিশ্লেষণ করা হয়নি। দেখুন, বৈদেশিক সাহায্যের প্রবাহ বাড়লে হয়তো স্বল্পমেয়াদে কিছু আর্থিক চাপ কমে, কিন্তু এটা কি টেকসই? সবসময় কি এভাবে চলবে? বলা মুশকিল। আর অন্যদিকে নিজস্ব প্রাকৃতিক সম্পদ, যেটা একটা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তার সার্বভৌমত্বের জন্য খুবই জরুরি, সেটা আহরণে পিছিয়ে পড়ার পরিণতি কি হতে পারে? এই দুটো দিকে একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে কিনা, সেই বিশ্লেষণটা এখানে জরুরি ছিল। এই যে আপাতদৃষ্টিতে স্বস্তিদায়ক বৈদেশিক অনুদান বৃদ্ধি আর একই সাথে নিজস্ব সম্পদ অনুসন্ধানে আমাদের এই যে তুলনামূলক নিষ্ক্রিয়তা, এর দীর্ঘমেয়াদী প্রভাব আর ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা। যেমন কিছু সুনির্দিষ্ট প্রশ্ন তোলা যেত। এনজিও খাতে এই যে রেকর্ড পরিমাণ অনুদান আসছে, এটা কতটা টেকসই? এর উৎসগুলো কি কি? আমরা কি কোনো নির্দিষ্ট খাত বা দাতাগোষ্ঠীর ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে? আচ্ছা, যদি ধরেন রাজনৈতিক বা বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সাহায্যের ধারাটা হঠাৎ কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের অর্থনীতির ওপর বা সামাজিক খাতগুলোর ওপর এর প্রভাব কি হবে? সেটা একটা বড় চিন্তার বিষয়। অবশ্যই। আর অন্যদিকে ভারত যেখানে তাদের আবিষ্কৃত খনি থেকে রোজ বিপুল পরিমাণ তেল গ্যাস তোলার আশা করছে, পাকিস্তান যেখানে বিশাল গ্যাসের মজুদ পেয়েছে শুনছি, সেখানে বাংলাদেশ কেন একই রকম সাফল্য পাচ্ছে না? এর পেছনে কারণটা কি? প্রযুক্তিগত সীমাবদ্ধতা, নাকি নীতির দুর্বলতা, নাকি বিনিয়োগ আসছে না? কোনটা দায়ী? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা দরকার। একদম। উদাহরণ হিসেবে আলোচনা করা যেত, প্রতিবেশীদের সাফল্য থেকে আমরা কি শিখতে পারি? নিজেদের সমুদ্র সীমায় বা স্থলভাগে সম্পদ অনুসন্ধানে সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ নেওয়া দরকার, যেমন বাপেক্সের মতো রাষ্ট্রীয় সংস্থার সক্ষমতা বাড়ানো, নাকি আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলোকে টানার জন্য আরও আকর্ষণীয় আর স্বচ্ছ নীতি তৈরি করা, নাকি ভূরাজনৈতিক ঝুঁকিগুলো সামলানোর জন্য কৌশল ঠিক করা। এই যে বৈদেশিক নির্ভরতার ঝুঁকি আর অন্যদিকে জ্বালানি বা অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার সুবিধা, এই দুটোকে এখানে পরিষ্কারভাবে তুলনা করে দেখানো যেত। এটা পাঠককে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা আরও পূর্ণাঙ্গ আর ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করত। হ্যাঁ, এই তুলনামূলক বিশ্লেষণ আর দীর্ঘমেয়াদী প্রভাবের আলোচনাটা যোগ করলে অর্থনৈতিক প্রতিবেদনগুলো নিঃসন্দেহে আরও শক্তিশালী হতো। আচ্ছা, প্রাতিষ্ঠানিক আস্থা আর অর্থনৈতিক কৌশলের পর সংবাদের এই সংকলনে তৃতীয় যে বিষয়টা আমার চোখে পড়েছে, সেটা হলো বিভিন্ন সংঘাত আর তার সমাধানের চেষ্টা সংক্রান্ত খবরগুলো। কিন্তু এখানেও যেন সমাধানের বর্ণনার পাশাপাশি কিছু জরুরি প্রশ্ন উহ থেকে গেছে। হ্যাঁ, এই দিকটাও গুরুত্বপূর্ণ।
ঠিকই ধরেছেন। আমরা দেখছি বেশ কয়েকটা খবর আছে এই ধরনের। যেমন জাতিসংঘ সাধারণ পরিষদে একটা প্রস্তাব পাশ হয়েছে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে, কিন্তু সেখানে হামাসকে বাদ দেওয়া হয়েছে, আবার হামাসের নিন্দাও করা হয়েছে। আবার নেপালে দেখুন বিরাট দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর আগের সরকার পদত্যাগ করেছে, নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে সুশীলা কার্কি শপথ নিয়েছেন। এটা একটা রাজনৈতিক সমাধানের ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, এমনকি খেলার মাঠেও একটা সমাধানের ছবি তুলে ধরা হয়েছে। এশিয়া কাপে বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্রিকেটাররা নাকি আগের তিক্ততা, ওই যে নিদাহাস ট্রফি বা টাইমড আউট বিতর্ক ছিল, সেগুলো ভুলে পেশাদারিত্ব দেখাচ্ছেন। তো এই প্রত্যেকটা খবরই কোনো না কোনো ধরনের সংঘাত কমানো বা সমাধানের দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ, ইঙ্গিত করছে। কিন্তু এই সমাধানগুলো কি আসলেই বাস্তবসম্মত বা দীর্ঘস্থায়ী হবে? যেমন ধরেন, জাতিসংঘের প্রস্তাবে হামাসকে বাদ দিয়ে ফিলিস্তিন সমস্যার সমাধান কি আদৌ সম্ভব? হামাস তো সেখানে একটা বড় পক্ষ। ঠিক। অথবা নেপালে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তারা কি পারবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে? আর খেলার মাঠের পেশাদারিত্বের কথাই যদি বলি, সেটা কি আসলেই মাঠের বাইরের উত্তেজনা কমাতে পেরেছে? আমার তো মনে হয় এই সমাধানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার অনেক জায়গা ছিল। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এই যে সমাধানগুলো তুলে ধরা হয়েছে, এগুলোর বাস্তব কার্যকারিতা, সম্ভাব্য চ্যালেঞ্জ আর দীর্ঘস্থায়িত্ব নিয়ে গভীর প্রশ্ন তোলা এবং এর ভেতরের জটিলতাগুলোর যথেষ্ট বিশ্লেষণ এখানে করা হয়নি। আচ্ছা, দুর্বলতাটা হলো সমাধানের একটা চিত্র বা ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই সমাধানের পথে যে আসল বাধাগুলো আছে বা সমাধানগুলো শেষ পর্যন্ত টিকবে কিনা সেই বিষয়ে যথেষ্ট ক্রিটিক্যাল পর্যালোচনা বা বিশ্লেষণ নেই। যেমন জাতিসংঘের প্রস্তাবটার কথাই ধরুন। হ্যাঁ, ফিলিস্তিন বিষয়ক প্রস্তাবে হামাসকে একদিকে রাখা হয়েছে, আবার ইসরায়েল, যুক্তরাষ্ট্র এরকম গুরুত্বপূর্ণ দেশগুলো প্রস্তাবের বিরোধিতা করেছে। এই অবস্থায় এই প্রস্তাবের ভবিষ্যৎ কি? এটা কি শুধু কাগজে কলমে থাকবে, নাকি এর কোনো বাস্তব প্রয়োগ সম্ভব? খুব কঠিন প্রশ্ন। নেপালের ক্ষেত্রেও দেখুন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার এলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? দীর্ঘদিনের দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রতিক সহিংসতা, এগুলোর মূল কারণ কি দূর হবে? একটা ফেয়ার ইলেকশন আয়োজন করাই বা কতটা চ্যালেঞ্জিং হবে? এই সরকার কি পারবে সব পক্ষের আস্থা অর্জন করতে, নাকি এটা ক্ষমতা বদলের একটা সাময়িক ব্যবস্থা মাত্র, যা আসল সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে? সেটাও ভাবার বিষয়। আর বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেটের ব্যাপারটা, সেখানে তো পেশাদারিত্বের কথা বলা হলো, কিন্তু মাঠের ভেতরের বা দর্শকদের উত্তেজনার খবর তো আমরা প্রায়ই পাই। ঠিক তাই। খেলোয়াড়দের আনুষ্ঠানিক বা সৌজন্যমূলক কথাবার্তা কি মাঠের ভেতরে চাপা উত্তেজনা বা দর্শকদের মধ্যেকার যে একটা রাইভেলারি, সেটার আসল ছবিটা তুলে ধরে? মনে হয় না। নাকি এই পেশাদারিত্বের আড়ালে আগের তিক্ততাগুলো এখনও আছে, যা যে কোনো সময় আবার বেরিয়ে আসতে পারে? এই প্রশ্নগুলো এখানে তোলা হয়নি। তাহলে এখানে কি করা উচিত ছিল? পরামর্শ হলো, এই ধরনের সংবাদ বিশ্লেষণের সময় শুধু সমাধানের ঘোষণাতেই থেমে না থেকে এর বাস্তব কার্যকারিতা, দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা এবং এর ভেতরের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা। উদাহরণস্বরূপ, যেমন জাতিসংঘের প্রস্তাবের ক্ষেত্রে আলোচনা করা যেত যে হামাসকে ছাড়া কোনো সমাধান কি ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য হবে? এর বিকল্প কি হতে পারত? নেপালের ক্ষেত্রে বিশ্লেষণ করা যেত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে মূল চ্যালেঞ্জগুলো কি, সেগুলো মোকাবেলায় তাদের সক্ষমতা কতটুকু। আর ক্রিকেটের ক্ষেত্রে? ক্রিকেটের ক্ষেত্রে খেলোয়াড়দের বক্তব্যের পাশাপাশি সাম্প্রতিক ম্যাচগুলোর ঘটনা, দর্শকদের প্রতিক্রিয়া, এগুলো বিশ্লেষণ করে একটা আরও বাস্তবসম্মত চিত্র দেয়া যেত। এই প্রশ্নগুলো তুললে সংবাদের গভীরে যাওয়া যেত, ঘটনার বিভিন্ন দিক বেরিয়ে আসত, যা পাঠককে একটা সাধারণ বিবরণের চেয়ে অনেক বেশি কিছু দিত, মানে একটা আরও পরিশীলিত এবং সমালোচনামূলক বোঝাপড়া তৈরি করত। খুবই মূল্যবান পর্যবেক্ষণ। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে আমরা যা দেখলাম, মানে আপাত দৃষ্টিতে সম্পর্কহীন মনে হওয়া কিছু খবরকে একসাথে করলে আর সেগুলোর একটু গভীরে গেলে কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন বা ধারা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। হ্যাঁ, প্রথমত, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আর জনগণের আস্থার সংকটের একটা বিষয় উঠে এসেছে, যেখানে সংযোগটা ঠিকমতো দেখানো হয়নি। দ্বিতীয়ত, অর্থনৈতিক ক্ষেত্রে ওই যে বৈদেশিক অনুদান বৃদ্ধি আর নিজস্ব সম্পদ অনুসন্ধানে ঘাটতি, এর মধ্যে একটা কৌশলগত অসামঞ্জস্য বা আলোচনার অভাব দেখা গেছে। ঠিক।
আর তৃতীয়ত, বিভিন্ন সংঘাতের সমাধানের খবর দেওয়া হলেও সেই সমাধানগুলো আসলে কতটা কার্যকর বা টেকসই তা নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলা হয়নি। মানে প্রতিটা ক্ষেত্রেই মূল দুর্বলতা ছিল ঘটনাগুলোকে আলাদাভাবে দেখা, সংযোগ স্থাপন না করা আর গভীরে গিয়ে বিশ্লেষণ না করা। একদম। সারসংক্ষেপে যদি আমাদের পরামর্শগুলো বলি তাহলে এরকম দাঁড়ায়। প্রথমত, সংবাদ বা তথ্য যখন আমরা দেখছি বা উপস্থাপন করছি, শুধু ঘটনার বিবরণ দেওয়াই যথেষ্ট নয়। এর পেছনের কারণটা কি, বিভিন্ন ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে কিনা, আর বিশেষ করে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, এই প্রশ্নগুলো তোলা এবং বিশ্লেষণ করা জরুরি। যেমন জাকসু নির্বাচন বা সাগররুনি তদন্তের ঘটনাগুলোকে আলাদা না দেখে। হ্যাঁ, এগুলোকে বৃহত্তর প্রাতিষ্ঠানিক অবক্ষয় বা আস্থার সংকটের প্রেক্ষাপটে দেখা। দ্বিতীয়ত, অর্থনৈতিক খবরের ক্ষেত্রে বিভিন্ন ট্রেন্ডকে পাশাপাশি রেখে তুলনা করা, তাদের মধ্যেকার কৌশলগত সংযোগ বা অসামঞ্জস্যতা খুঁজে বের করা আর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করা। যেমন এনজিও অনুদান বৃদ্ধিকে দেশের নিজস্ব সম্পদ আহরণের চেষ্টার সাথে তুলনা করা। ঠিক, এর ঝুঁকি আর সুবিধাগুলো তুলে ধরা। আর তৃতীয়ত, যখন কোনো সংঘাতের সমাধানের কথা বলা হচ্ছে, তখন সেই সমাধানের বাস্তব কার্যকারিতা, সম্ভাব্য চ্যালেঞ্জ আর দীর্ঘস্থায়িত্ব নিয়ে অবশ্যই প্রশ্ন তোলা, একটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখা। যেমন আন্তর্জাতিক কোনো প্রস্তাবনা বা দেশের ভেতরে রাজনৈতিক পরিবর্তনের কার্যকারিতা খুব ভালোভাবে যাচাই করা দরকার। অর্থাৎ মূল কথাটা হলো খবরের শুধু ওপরিভাগটা না দেখে একটু গভীরে যাওয়া, প্রশ্ন করা, সংযোগ খোঁজা এবং একটা সামগ্রিক চিত্র বোঝার চেষ্টা করা। একদম। এই দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখলে তবেই একটা পূর্ণাঙ্গ এবং গভীর বিশ্লেষণ সম্ভব। আশা করি যিনি এই সংকলনটি আমাদের কাছে পাঠিয়েছিলেন তিনি এই পরামর্শগুলো থেকে উপকৃত হবেন। আশা করি। আর যারা শুনছেন আপনারাও এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করতে পারেন। আপনাদের কোনো কাজ বা বিশ্লেষণ যদি থাকে পর্যালোচনার জন্য আমাদের কাছে আবার পাঠিয়ে দিতে পারেন। আমরা সবসময় গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা মানে এনজিও খাতে সাম্প্রতিক যে বৈদেশিক অনুদান প্রবাহ তার তাৎপর্য নিয়ে কিছু আলোচনা বা মতবিনিময় করতে এসেছি। আর আমাদের এই পর্যালোচনাটা মূলত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটা প্রতিবেদনের তথ্যের উপর ভিত্তি করে হচ্ছে। প্রতিবেদনটা বলছে যে বেশ কিছু চ্যালেঞ্জ তো আছেই, তবুও 2024-25 অর্থবছরে এনজিও খাতে বৈদেশিক অনুদানের পরিমাণ একটা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। হ্যাঁ, তথ্যটা অবশ্যই বেশ নজর কাড়ার মতো, কিন্তু এর একটু গভীরে গিয়ে আমাদের বোধহয় প্রশ্ন তোলা দরকার। এই যে রেকর্ড পরিমাণ বৃদ্ধি, যেটা প্রায় 9,200 কোটি টাকা ছুঁয়েছে, তা কি সত্যি বাংলাদেশের সামাজিক বা অর্থনৈতিক খাতের জন্য একটা টেকসই আর শক্তিশালী ইতিবাচক পরিবর্তন নির্দেশ করছে, নাকি এর আড়ালে ইউএসএআইডির মতো যারা অনেক দিনের প্রধান দাতা সংস্থা, তাদের অর্থায়ন কমে যাওয়া আর তার ফলে হাজার হাজার কর্মীর চাকরি চলে যাওয়ার মতো এরকম গম্ভীর সংকটগুলো আসলে ঢাকা পড়ে যাচ্ছে? এই আপাত বৃদ্ধি কি খাতের আসল ছবিটা দেখাচ্ছে? দেখুন, আমার অবস্থানটা হলো এই যে উল্লেখযোগ্য অনুদান বৃদ্ধি, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে যে আস্থা তৈরি হয়েছে সেটার, এবং বর্তমান সরকারের সহযোগিতামূলক মনোভাবেরই একটা প্রতিফলন। আমি মনে করি এটা দেশের জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আর আমি এই আলোচনাটা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছি। আমার যুক্তিটা হলো যে এই যে বাহ্যিক উন্নতির পরিসংখ্যান, এর ভেতরে কিছু গুরুতর উদ্বেগ আর চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। বিশেষ করে ইউএসএআইডির মতো একটা স্তম্ভের মতো দাতা সংস্থার তহবিল কমিয়ে আনা এবং তার ফলে যে ব্যাপক কর্মী ছাঁটাই, সেটা এনজিও খাতের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আর কার্যকারিতা নিয়ে বেশ কিছু মৌলিক প্রশ্ন তুলে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমার অবস্থানটা আমি একটু বিস্তারিত বলি। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থ বছরে বৈদেশিক অনুদানের পরিমাণটা দাঁড়িয়েছে 9,220 কোটি টাকা। এটা কিন্তু এর আগের অর্থবছর 2023-24 সালের 7,601 কোটি টাকার তুলনায় প্রায় 21% বেশি। এটা কিন্তু কোনো ছোটখাটো বৃদ্ধি নয়, বেশ বড় একটা উল্লম্ফন। আচ্ছা, এখন প্রতিবেদনটা এর পেছনে কয়েকটা চালিকা শক্তির কথা বলছে। প্রথমত,
গত বছরের আগস্টে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটল এবং ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার এলো, সেটা আন্তর্জাতিক দাতাদের মধ্যে এক ধরনের নতুন আগ্রহ আর আশাবাদ তৈরি করেছে। ড ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি আর গ্রহণযোগ্যতা সেটা এক্ষেত্রে নিঃসন্দেহে একটা বড় ভূমিকা রেখেছে। দ্বিতীয়ত, যেটা কাঠামোগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে অর্থ ছাড়ের যে প্রক্রিয়া সেটা আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে সহজ করা হয়েছে। আমরা তো জানি আগে এই প্রক্রিয়াটা বেশ জটিল, প্রশাসনিক বাধায় আটকে থাকত, যা অনেক সংস্থার জন্যই অনুদান পেতে দেরি করাতো বা নিরুৎসাহিত করত। তো এই সরলীকরণ একটা ইতিবাচক প্রশাসনিক সংস্থা। আর তৃতীয়ত, কাটার যে সাম্প্রতিক অবমূল্যায়ন হয়েছে সেটাও ডলারে আসা অনুদান টাকায় হিসেব করার পর মোট অঙ্কটা বাড়াতে কিছুটা ভূমিকা রেখেছে। সুতরাং আমার মূল কথাটা হলো, এই যে অভূতপূর্ব অনুদান বৃদ্ধি, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আন্তর্জাতিক মহলের আস্থা পুনরুদ্ধার, সরকারের ইতিবাচক নীতি আর একটা সহযোগিতামূলক পরিবেশ তৈরির স্পষ্ট প্রমাণ। এই বাড়তি তহবিলটা বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আনার এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর একটা বিরাট সম্ভাবনা তৈরি করেছে। পরিবর্তন বা প্রক্রিয়া সহজ করার বিষয়গুলো অস্বীকার করছি না। ৯,২২০ কোটি টাকা নিঃসন্দেহে অনেক টাকা, আর ২১% বৃদ্ধিটাও চোখে পড়ার মতোই। কিন্তু আমি বিষয়টাকে কেবল এই একটা দিক থেকে দেখতে পারছি না। আপনি যেটাকে অভূতপূর্ব বৃদ্ধি বলছেন, সেটারই কিন্তু উল্টোপিঠে কিছু কঠিন বাস্তবতাও আছে, যা ওই একই প্রতিবেদনে এসছে এবং যেগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ কম। সবথেকে গুরুত্বপূর্ণ উদাহরণ হল ইউএসএআইডির মতো একটা অত্যন্ত প্রভাবশালী এবং বহুদিন ধরে বাংলাদেশের এনজিও খাতের অন্যতম প্রধান অর্থ যোগানদাতা সংস্থা। তাদের তহবিল উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়া, এটা শুধু একটা সংস্থার অর্থ কমানো নয়, এটা আমার মনে হয় একটা সংকেত বটে। ইউএসএআইডি বহু দশক ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী, তাদের কাজের পরিধিও অনেক। তাদের এই তহবিল কমানোর সরাসরি এবং বেশ বিধ্বংসী প্রভাব পড়েছে হাজার হাজার এনজিও কর্মীর জীবনে। তারা চাকরি হারিয়েছেন। এটা শুধু কিছু ব্যক্তির কাজ হারানোর ঘটনা নয়, এটা এনজিও খাতের জন্য একটা বিরাট ধাক্কা। কারণ এর ফলে আমরা কি হারাচ্ছি? আমরা হারাচ্ছি দক্ষ এবং অভিজ্ঞ কর্মী বাহিনী, যা অনেক দিনের বিনিয়োগ আর প্রশিক্ষণের ফসল। প্রতিষ্ঠানিক সক্ষমতা আর স্মৃতি, ইনস্টিটিউশনাল মেমোরি, দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনটাতে এটাও বলা হয়েছে যে এনজিও বিষয়ক ব্যুরো নতুন প্রকল্পে ছাঁটাই হওয়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্য এনজিওগুলো কি বলেছে। নীতিগতভাবে এটা শুনতে ভালো লাগলেও বাস্তবে এই প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কতজন কর্মী আসলে আবার চাকরি পাচ্ছেন? এই প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ? এর কোনো নির্ভরযোগ্য তথ্য কি আমাদের কাছে আছে? নেই। এছাড়াও আরেকটা উদ্বেগের বিষয় হল, চলতি বছরের ২০ জানুয়ারি থেকে রোহিঙ্গা সম্পর্কিত প্রকল্পে অর্থায়ন কমে গেছে। বিশেষ করে সেখানে ইউএসএআইডির অনুদান তো প্রায় বন্ধই হয়ে গেছে। এটা কিন্তু একটা অতি জরুরি মানবিক খাতে অর্থায়নের অনিশ্চয়তা তৈরি করছে। সুতরাং আমার মূল যুক্তিটা হল, কেবল মোট অনুদানের পরিমাণ বৃদ্ধি দিয়ে এনজিও খাতের সামগ্রিক স্বাস্থ্য বা টেকসই উন্নয়ন বিচার করাটা একটা অতি সরলীকরণ হয়ে যেতে পারে। যখন ইউএসএআইডির মতো একটা প্রধান আর পুরনো পার্টনার অর্থায়ন কমায় আর হাজার হাজার অভিজ্ঞ কর্মী বেকার হয়ে যান, তখন এই খাতের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, সক্ষমতা আর কাজের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাটাই কি স্বাভাবিক নয়? এই বৃদ্ধিটা হয়তো কয়েকটি নতুন দাতা বা নির্দিষ্ট কিছু খাতের মধ্যে সীমাবদ্ধ, যা সার্বিক চিত্রের একটা খণ্ডিত অংশই শুধু দেখাচ্ছে। বুঝতে পারছি, এবং এর মানবিক দিকটা তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। তবে আমার মনে হয় কি, এই অনুদান বৃদ্ধির যে চালিকা শক্তি, তাকে কেবল ক্ষণস্থায়ী রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভরশীল হিসাবে দেখলে এর পুরো তাৎপর্যটা হয়তো বোঝা যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে নতুন সরকারের আন্তর্জাতিক পরিচিতি, বিশেষ করে ড ইউনূসের ব্যক্তিগত খ্যাতি, একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে যা দাতাদের আকৃষ্ট করতে সাহায্য করেছে। অবশ্যই
কিন্তু এর পাশাপাশি ওই যে অর্থ ছাড় প্রক্রিয়ার সহজীকরণ, সেটাকে একটা গুরুত্বপূর্ণ এবং সম্ভবত দীর্ঘস্থায়ী কাঠামোগত পরিবর্তন হিসেবে দেখা উচিত। আগের সরকারের সময় এই প্রক্রিয়াটা যে কতটা জটিল আর সময় সাপেক্ষ ছিল তা তো ভুক্তভোগী এনজিওগুলো ভালো করেই জানে। এই সরলীকরণটা কিন্তু শুধু এখনকার জন্য নয়, ভবিষ্যতের জন্য একটা ইতিবাচক প্রশাসনিক সংস্কার যা স্বচ্ছতা আর কার্যকারিতা বাড়াতে পারে। তাই আমার যুক্তি হলো, রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি এই কাঠামোগত উন্নয়নও অনুদান বাড়াতে একটা শক্তিশালী ভূমিকা রেখেছে এবং এটা তুলনামূলকভাবে বেশি টেকসই হওয়ার সম্ভাবনা রাখে। এটা শুধু ব্যক্তি নির্ভর নয়। আপনার যুক্তিটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মূল প্রশ্নটা ওই স্থায়িত্ব নিয়েই থেকে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের ওপর ভিত্তি করে যদি দাতাদের আস্থা এত দ্রুত বাড়ে, তবে সেই আস্থাটা আসলে কতটা গভীর, কতটা টেকসই? ইতিহাস তো আমাদের বলে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনশীল। যদি ভবিষ্যতে রাজনৈতিক প্রেক্ষাপট আবার বদলে যায়, তখন কি এই অনুদানের ধারা একইভাবে চলতে থাকবে, নাকি আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব? আর প্রক্রিয়া সহজ করার বিষয়টা, হ্যাঁ, অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু এই সহজীকরণ কি ইউএসএআইডির মতো যারা প্রাতিষ্ঠানিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে চলে সেই সব দাতাদের ফিরিয়ে আনতে পেরেছে? তাদের অর্থায়ন কমানোর পেছনে কি শুধু প্রক্রিয়াগত জটিলতাই কারণ ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো নীতিগত বা কৌশলগত পরিবর্তন দায়ী? আমার মনে হয় প্রক্রিয়া সহজ হওয়াটা জরুরি হলেও যথেষ্ট নাও হতে পারে। বড় দাতাদের অর্থায়নের সিদ্ধান্ত অনেকগুলো জটিল বিষয়ের উপর নির্ভর করে, যেমন ভূরাজনৈতিক বাস্তবতা, দাতা দেশে নিজেদের অগ্রাধিকার, নির্দিষ্ট প্রোগ্রামের কার্যকারিতা এবং বাংলাদেশে তাদের সামগ্রিক কৌশলগত লক্ষ্য। সুতরাং প্রক্রিয়া সহজ হলেই যে ইউএসএআইডির মতো সংস্থা তাদের আগের জায়গায় ফিরে আসবে বা তাদের অর্থায়ন কমানোর মূল কারণগুলো দূর হয়ে যাবে, তা এত সহজে ধরে নেওয়াটা বোধহয় ঠিক না। এর জন্য আরও গভীর বিশ্লেষণের প্রয়োজন আছে। আচ্ছা, আমরা আবার ওই কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গে একটু ফিরে আসি। আপনি এর তাৎপর্য নিয়ে যে উদ্বেগটা প্রকাশ করেছেন সেটা যৌক্তিক। হাজার হাজার কর্মীর চাকরি হারানো নিঃসন্দেহে একটা বড় মানবিক সংকট, আর একই সাথে এনজিওগুলোর জন্য একটা প্রাতিষ্ঠানিক ক্ষতিও বটে। এটা আমি পুরোপুরি স্বীকার করছি, কিন্তু বিষয়টাকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখারও প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এই ছাঁটাইটা মূলত ইউএসএআইডির নির্দিষ্ট কিছু প্রকল্প বন্ধ করা বা তাদের সামগ্রিক বাজেট বরাদ্দে পরিবর্তনের ফল। এটা কিন্তু মোট বৈদেশিক অনুদান যে 21% বেড়েছে সেই বাস্তবতাকে নাকচ করে দেয় না। দেখুন, একটা বড় দাতা যখন তার কৌশল বদলায় বা তহবিল কমায়, তখন সাময়িকভাবে একটা শূন্যতা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু একই সময়ে যখন মোট অনুদান বাড়ছে, তার মানেটা কি? তার মানে হলো অন্য পথ খুলছে, হয়তো নতুন দাতা আসছে, অথবা পুরনো দাতারা অন্য খাতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে, বা হয়তো নতুন ধরনের প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে। এই যে নতুন তহবিল আসছে, এর মাধ্যমে নতুন প্রকল্প শুরু হবে এবং আশা করা যায় সময়ের সাথে সাথে নতুন কর্মসংস্থানও তৈরি হবে। হ্যাঁ, এটা ঠিক যে যারা চাকরি হারিয়েছেন তাদের সবাই হয়তো একই পদে বা একই ধরনের কাজে ফিরতে পারবেন না, কিন্তু নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা তো উজ্জ্বল হচ্ছে। আর এনজিও বিষয়ক ব্যুরোর যে নির্দেশনাটার কথা আপনি বললেন, ছাঁটাই হওয়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে, তাকে অন্তত একটা ইতিবাচক নীতিগত পদক্ষেপ হিসেবে দেখা উচিত। এর বাস্তবায়ন হয়তো চ্যালেঞ্জিং হবে, সময় সাপেক্ষ হবে, কিন্তু সরকারের দিক থেকে একটা সদিচ্ছার প্রকাশ তো এটা বটেই। একে একেবারে অর্থহীন বলাটা হয়তো ঠিক হবে না। আমি দুঃখিত, কিন্তু আমি এই বিষয়ে আপনার সাথে পুরোপুরি একমত হতে পারছি না। কর্মী ছাঁটাইকে শুধু ইউএসএআইডির একটা বিচ্ছিন্ন সিদ্ধান্ত আর একটা সাময়িক শূন্যতা হিসেবে দেখাটা আমার মনে হয় সমস্যার গভীরতাকে অনেক হালকা করে দেখা। হাজার হাজার অভিজ্ঞ কর্মীর চাকরি চলে যাওয়া মানে শুধু কিছু মানুষের বেকার হওয়া নয়, এটা এনজিও খাতের জন্য একরকম ব্রেইন ড্রেন বা মেধা পাচারের মতো। এই কর্মীরা বছরের পর বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করে যে অভিজ্ঞতা, যে দক্ষতা আর স্থানীয় মানুষের সাথে যে সম্পর্ক তৈরি করেছেন, সেটা অমূল্য। মোট অনুদানের পরিমাণ হয়তো বেড়েছে, কিন্তু এই অভিজ্ঞ মানব সম্পদের অনুপস্থিতি নতুন প্রকল্পগুলোর নকশা তৈরি, বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং সার্বিক মানের ওপর একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নতুন কর্মী নিয়োগ করা সম্ভব, ঠিক আছে, কিন্তু তাদের সেই অভিজ্ঞতার স্তর পর্যন্ত পৌঁছাতে তো সময় লাগবে, অনেক প্রশিক্ষণের প্রয়োজন হবে। আপনি ব্যুরোর নির্দেশনার কথা বলছেন, কিন্তু এর বাস্তব প্রয়োগ কতটা সফল হচ্ছে তার কোনো স্বচ্ছ ডেটা বা প্রমাণ কি আমাদের সামনে আছে? কারা চাকরি পাচ্ছেন, কোনো যোগ্যতার ভিত্তিতে পাচ্ছেন, কোন প্রক্রিয়ায় পাচ্ছেন, এগুলো কি আমরা জানি? আমার গভীর আশঙ্কা এটা একটা সদিচ্ছা প্রণোদিত উদ্যোগ হলেও বাস্তবে হয়তো খুব কম সংখ্যক যোগ্য কর্মী এর মাধ্যমে কার্যকরভাবে আবার চাকরি পাচ্ছেন বা পেতে পারবেন। তাই আমার কাছে মোট অনুদান বৃদ্ধির ওই পরিসংখ্যানটার চেয়ে এই অভিজ্ঞ জনবলের ব্যাপক ক্ষতি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, এবং এটা খাতের ভবিষ্যতের জন্য একটা বেশ গম্ভীর ঝুঁকি তৈরি করছে। এই ক্ষতিটা সহজে পূরণ হওয়ার মতো নয়। আচ্ছা, আপনি এর আগে রোহিঙ্গা তহবিলের হ্রাসের বিষয়টা নিয়েও বিশেষভাবে বলেছিলেন। আমার মনে হয় এটিকে একটি নির্দিষ্ট খাতের অর্থায়ন হ্রাস হিসেবে বিবেচনা করা যেতে পারে, যদিও খাতটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, মানছি। এটা ঠিক যে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা করা বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য। তবে দেখুন, আন্তর্জাতিক অনুদানের অগ্রাধিকার কিন্তু সবসময় স্থির থাকে না, তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। বিভিন্ন বৈশ্বিক ঘটনা, নতুন কোনো সংকট বা দাতা দেশগুলোর নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতির কারণে তাদের ফোকাস বদলাতে পারে। হয়তো এই মুহূর্তে রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রিতার কারণে কিছু দাতা কিছুটা যাকে বলে ডোনার ফ্যাটিক বা ক্লান্ত, অথবা তারা হয়তো অন্য কোনো উন্নয়নমূলক খাতকে, যেমন ধরেন শিক্ষা, মাতৃস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলা বা সুশাসনের মতো ক্ষেত্রগুলোকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে। মোট অনুদান যে 21% বৃদ্ধি পেয়েছে, সে দায়িত্ব প্রমাণ করে যে দাতারা বাংলাদেশ থেকে একেবারে মুখ ফিরিয়ে নেয়নি, বরং তারা হয়তো তাদের বিনিয়োগের ক্ষেত্রটা পাল্টাচ্ছে বা নতুন ক্ষেত্রে আসছে। একটা নির্দিষ্ট খাতে, এমনকি সেটা রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ হলেও যদি সাময়িকভাবে তহবিল কমেও যায়, তবে অন্যান্য খাতে বর্ধিত অনুদান দেশের সার্বিক উন্নয়নে হয়তো ভিন্ন মাত্রা যোগ করতে পারে এবং দীর্ঘমেয়াদে হয়তো এই সাময়িক ঘাটতি পুষিয়ে নিতেও সাহায্য করতে পারে। এটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামগ্রিক মনোযোগ বা অঙ্গীকার কমে যাওয়া হিসেবে দেখাটা হয়তো একটু বেশি সরলীকরণ হয়ে যাবে। তারা হয়তো অন্যভাবে যুক্ত হতে চাইছে। আপনার যুক্তির একটা দিক আছে যে দাতাদের অগ্রাধিকার বদলায়, ঠিক, কিন্তু আমি মনে করি রোহিঙ্গা তহবিলের এই হ্রাসকে শুধু একটা নির্দিষ্ট খাতের বিষয় বা অগ্রাধিকার পরিবর্তন বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। এটা শুধু একটা বিচ্ছিন্ন খাত নয়, এটা একটা চলমান এবং অত্যন্ত জটিল মানবিক সংকট, যার সাথে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিও কিন্তু জড়িয়ে আছে। যখন ইউএসএআইডির মতো একটা প্রধান দাতা, যারা এই সংকটের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, তারা এই খাত থেকে অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়, তখন এটা একটা শক্তিশালী এবং বেশ উদ্বেগজনক বার্তা দেয়। এটা কি সত্যিই শুধু অগ্রাধিকারের পরিবর্তন, নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই দীর্ঘায়িত সংকট নিয়ে এক ধরনের ক্লান্তি বা মনোযোগ অন্য জরুরি বৈশ্বিক সংকটের দিকে, যেমন ইউক্রেন বা অন্য কোথাও সরে যাওয়ার ইঙ্গিত? মোট অনুদান বাড়ল, ভালো কথা, কিন্তু দেশের একটা অত্যন্ত দৃশ্যমান এবং জরুরি প্রয়োজন মেটানোর খাতে যদি প্রধান দাতাদের অর্থায়ন কমে যায়, তাহলে সেই সামগ্রিক বৃদ্ধিটা কতটা সুষম বা অর্থবহ হল ব্যাহত হতে পারে বলেই আমার মনে হয়। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমি অনুদানের পরিমাণের পাশাপাশি এর গুণগত মান ও ব্যবহারের প্রশ্নটাও একটু তুলতে চাই। প্রতিবেদনে যেমন পরোক্ষভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং নতুন সরকারের অধীনে ড. ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্বের নেতৃত্বে যেমনটা আশা করা যায়, এই যে বর্ধিত অনুদান, এটা সম্ভবত আগের চেয়ে আরও কার্যকরভাবে এবং স্বচ্ছতার সাথে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহৃত হবে। আমরা আগেই আলোচনা করেছি যে অর্থ ছাড় প্রক্রিয়া সহজ করা হয়েছে। এটা শুধু দ্রুত অর্থ পেতে সাহায্য করবে না, বরং স্বচ্ছতা আর জবাবদিহিতা বৃদ্ধির একটা পরিবেশ তৈরিতেও সহায়ক হতে পারে। যখন প্রক্রিয়া সহজ হয়, তখন মনিটরিং এবং রিপোর্টিং কাঠামোকেও হয়তো আরও শক্তিশালী আর কার্যকর করার সুযোগ তৈরি হয়। ফলে শুধু অর্থের পরিমাণ বৃদ্ধিই নয়, এর গুণগত ব্যবহার এবং প্রভাব, এই নিয়েও আমরা আগের চেয়ে বেশি আশাবাদী হতে পারি। এই বৃদ্ধিটা একটা সুযোগ তৈরি করেছে, যা সঠিকভাবে কাজে লাগানো উচিত। আপনার এই আশাবাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আমার মনে হয় এখানেও যথেষ্ট সতর্কতার প্রয়োজন আছে।
অনুদানের পরিমাণ বাড়লেই যে তার সঠিক, কার্যকর এবং ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত হবে এমন কোনো স্বয়ংক্রিয় গ্যারান্টি তো নেই। ইতিহাস তো আমাদের দেখিয়েছে যে তহবিলের সদ্ব্যবহারের জন্য প্রয়োজন অত্যন্ত শক্তিশালী, স্বাধীন এবং স্বচ্ছ পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং জবাবদিহিতা ব্যবস্থা। প্রক্রিয়ার সহজীকরণ অবশ্যই ভালো, কিন্তু এটা যেন কোনোভাবেই তদারকি বা নিরীক্ষা প্রক্রিয়াকে শিথিল করার অজুহাত না হয়ে দাঁড়ায়, বরং বর্ধিত তহবিলের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আরও শক্তিশালী এবং নিবিড় মনিটরিং প্রয়োজন। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই যে 21% বৃদ্ধি, এই তহবিলের সুবিধাটা আসলে কারা পাচ্ছে? এই বৃদ্ধিটা কি শুধুমাত্র হাতে গোনা কয়েকটি বড়, সুপ্রতিষ্ঠিত আর প্রভাবশালী এনজিওর মধ্যেই কেন্দ্রীভূত থাকছে, নাকি তৃণমূল পর্যায়ে কর্মরত অসংখ্য ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আনুপাতিক হারে এর সুফল পাচ্ছে? যদি তহবিলের বণ্টন অত্যন্ত অসম হয়, তাহলে এই মোট বৃদ্ধিটা হয়তো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনে বা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন আনবে না। তাই আমার মতে অনুদানের পরিমাণের পাশাপাশি এর গুণগত মান, ব্যবহারের কার্যকারিতা, বণ্টনের ন্যায্যতা এবং শেষ পর্যন্ত এর প্রকৃত প্রভাব, এই বিষয়গুলোর সমান গুরুত্ব দিয়ে বিচার করা প্রয়োজন। শুধু বড় অঙ্কটা দেখে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ খুব কম। আলোচনার একেবারে শেষে এসে আমি আমার মূল অবস্থানটি আরেকবার একটু বলতে চাই। নিঃসন্দেহে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন ইউএসএআইডির তহবিল হ্রাস বা তার ফলে কর্মী ছাঁটাইয়ের মতো ঘটনা। কিন্তু সামগ্রিক বিচারে এনজিও খাতে এই রেকর্ড পরিমাণ বৈদেশিক অনুদান বৃদ্ধি, এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং ইতিবাচক অগ্রগতি। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতি নতুন করে যে আস্থা তৈরি হয়েছে এবং বর্তমান সরকারের সহযোগিতামূলক নীতি ও পরিবেশেরই প্রতিফলন। সঠিক পরিকল্পনা, স্বচ্ছ ব্যবস্থাপনা, কার্যকর ব্যবহার এবং শক্তিশালী পর্যবেক্ষণের মাধ্যমে এই বর্ধিত তহবিল বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে, এই বিশ্বাস আমি রাখি। এবং আমার চূড়ান্ত অবস্থান হল, এই রেকর্ড অনুদানের পরিসংখ্যানটা বাইরে থেকে দেখতে নিঃসন্দেহে আশাব্যঞ্জক, কিন্তু এর গভীরে তাকালে ইউএসএআইডির মতো একটা স্তম্ভস্বরূপ প্রধান দাতার অর্থায়ন হ্রাস এবং তার প্রত্যক্ষ ফল হিসেবে হাজার হাজার অভিজ্ঞ কর্মীর চাকরিচ্যুতির মতো মৌলিক ও বেদনাদায়ক সমস্যাগুলোকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। একই সাথে রোহিঙ্গা শরণার্থী তহবিলের মতো একটা অতি জরুরি ও সংবেদনশীল খাতে অর্থায়ন কমার বিষয়টিও গভীর উদ্বেগজনক। এই বিষয়গুলো এনজিও খাতের ভবিষ্যৎ স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। অতএব কেবল মোট অনুদানের অঙ্কের দিকে তাকিয়ে উৎফুল্ল হওয়ার আগে এই যে ভেতরে চ্যালেঞ্জগুলো এবং ঝুঁকিগুলো, সেগুলোর দিকেও আমাদের সমান মনোযোগ দেওয়া অপরিহার্য। এটা স্পষ্ট যে আমাদের মধ্যে কয়েকটি মূল বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে এই অনুদান বৃদ্ধির প্রকৃত তাৎপর্য, এর স্থায়িত্ব এবং নেতিবাচক দিকগুলোর আপেক্ষিক গুরুত্ব নিয়ে। তবে আমরা দুজনেই সম্ভবত এটা স্বীকার করব যে কর্মী ছাঁটাই একটা বাস্তব সমস্যা, যদিও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আমাদের মূল্যায়নে পার্থক্য রয়েছে। হ্যাঁ, এবং এটাও হয়তো আমরা মানতে পারি যে প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ একটা ইতিবাচক পদক্ষেপ, যদিও এর ফলে বড় দাতাদের নীতি পরিবর্তন হবে কিনা বা এর সুফল একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ অবশ্যই আছে। আজকের এই মতবিনিময় এটাই পরিষ্কার করল যে একটা আপাত সরল পরিসংখ্যান বা তথ্যের পেছনেও বহুস্তরীয় বাস্তবতা এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার সুযোগ ও প্রয়োজনীয়তা থাকে। একদম ঠিক। আশা করি আমাদের আজকের এই আলোচনা শ্রোতাদের এই বিষয়টি নিয়ে আরও গভীরভাবে ভাবতে এবং বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনের মতো নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আরও বিস্তারিত তথ্য অনুসন্ধান করতে উৎসাহিত করবে। কোনো একটি একক দৃষ্টিকোণই হয়তো সবসময় সম্পূর্ণ চিত্রটা তুলে ধরে না। এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি। আজকে আমরা বাংলাদেশের বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলবো। দেশের ভেতরে কি চলছে আর বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে এগোচ্ছে, সবকিছুই থাকবে আমাদের আলোচনায়। ৩৩ বছর, ভাবা যায়
একটা দেশের সেরা একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হয়েছে গুনে গুনে ৩৩টা বছর। মানে একটা পুরো প্রজন্ম পার হয়ে গেছে এই অপেক্ষাতেই। তো এত বছরের অপেক্ষার পর যখন সেই নির্বাচন হলো তখন কি হলো? যা হলো তা রীতিমতো বিশৃঙ্খলা, আর এই ঘটনাটাই আমাদের আজকের আলোচনার প্রথম বিষয়। চলুন একটু বিস্তারিতভাবে দেখি। আজকের আলোচনাটা আমরা মোট 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে দেখব বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা, তারপর দেশের নিরাপত্তা পরিস্থিতি, প্রতিবেশীদের সাথে সম্পর্ক, মাঠের বাইরের খেলা, আর সবশেষে থাকবে বৈশ্বিক প্রেক্ষাপট। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, রায়ের অপেক্ষা। এখানে আমরা দেখব কিভাবে দুটো আলাদা ঘটনা একই সূত্রে গাঁথা, আর তা হল প্রাতিষ্ঠানিক বিলম্ব। যেমনটা বলছিলাম, ৩৩ বছর পর জাকসু নির্বাচন তো হলো, কিন্তু এত অপেক্ষার ফলটা হলো চরম বিশৃঙ্খলা। দেখুন, ভোট শেষ হওয়ার পর গণনা শুরু হতেই দেরি হলো 5 ঘন্টা, আর তারপর এমন অব্যবস্থাপনা যে শুক্রবার রাত পর্যন্ত ফলাফল ঘোষণা করা যায়নি। পরিস্থিতি যে কতটা খারাপ হয়েছিল তা এখান থেকেই বোঝা যায়। অনিয়মের অভিযোগ তুলে 5টা প্যানেল নির্বাচন বয়কট করল। এমনকি একজন নির্বাচন কমিশনারও প্রতিবাদে পদত্যাগ করলেন। আর গোলমালটা বাঁধল অন্য জায়গায়। শেষ মুহূর্তে হঠাৎ সিদ্ধান্ত হলো মেশিনে না, হাতে ভোট গোনা হবে। এতেই অনেক দেরি হয়ে গেল। একজন রিটার্নিং অফিসার তো প্রথমে হাতে গুনতেই রাজি হচ্ছিলেন না। সব মিলিয়ে একেবারে হট্টগোল অবস্থা। আর এর মধ্যেই প্রার্থীরা হুমকি দিয়ে বসলেন, ফল না দিলে কঠোর কর্মসূচি হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অবশ্য আশ্বাস দিয়েছিলেন যে শুক্রবার রাত 10টা থেকে 11টার মধ্যে ফলাফল দিয়ে দেওয়া হবে। কিন্তু যে পরিস্থিতি চলছিল তাতে এই আশ্বাসটা আসলে বাস্তবতা আর প্রতিশ্রুতির মধ্যেকার ফারাকটাকে আরও স্পষ্ট করে তুলছিল। এই যে একটা লম্বা অপেক্ষা, একটা অনিশ্চয়তা, এটা কিন্তু শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই থেমে নেই। ঠিক একই রকম একটা প্রতিধ্বনি আমরা শুনতে পাই দেশের সবচেয়ে আলোচিত একটা মামলাতেও। 120 শুধু একটা সংখ্যা নয়, এটা এর পেছনে আছে এক অন্তহীন অপেক্ষা আর হতাশার গল্প। সাংবাদিক দম্পতির সাগর রুনি হত্যা মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ পেছানো হয়েছে ঠিক 120 বার। ভাবুন তো, প্রায় 13টা বছর কেটে গেছে, কিন্তু বিচার প্রক্রিয়া যেন এক জায়গাতেই আটকে আছে। এই অপেক্ষার কষ্টটা কতটা গভীর তা বোঝা যায় নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমানের কথায়। তিনি বলছেন, তদন্তের অগ্রগতি নিয়ে তাদেরকে কিছুই জানানো হচ্ছে না। এতগুলো বছর পর একটা পরিবার শুধু জানতে চায় আসলে তদন্তে কি পাওয়া গেল, কিন্তু সেই উত্তরটাই যেন হারিয়ে গেছে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। এখানে আমরা দেশের নিরাপত্তা পরিস্থিতি আর অপরাধের কিছু পরিসংখ্যান দেখব। পরিসংখ্যানগুলো কিন্তু বেশ ভাবনার। দেখুন, এই বছরের প্রথম 7 মাসেই যতগুলো খুনের মামলা হয়েছে তা গত পুরো বছরের 2/3 চেয়েও বেশি। নারী ও শিশু নির্যাতনের সংখ্যাটাও প্রায় 17,000-এর কাছাকাছি চলে গেছে, যা গত বছরের মোট সংখ্যার খুব কাছে। এমনকি পুলিশের ওপর হামলার ঘটনাও বাড়ছে। সব মিলিয়ে এই সংখ্যাগুলো কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। আর পরিস্থিতিটা আরও জটিল হয়ে ওঠে যখন সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। জুলাই আর আগস্ট এই 2 মাসের গণপিটুনির ঘটনা দেখুন। সংখ্যাটা তো বাড়ছেই, সাথে নিহতের সংখ্যাও বাড়ছে। এটা কিন্তু সমাজের জন্য খুবই বিপজ্জনক একটা সংকেত। তো দেশের ভেতরের এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি বাইরের দুনিয়াটা কেমন? মানে বাংলাদেশ তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক বা আঞ্চলিক রাজনীতি কিভাবে সামলাচ্ছে? চলুন সেটাই এখন দেখি। এসে গেলাম আমাদের তৃতীয় পর্বে, প্রতিবেশের নতুন চালচিত্র। এখানে রাজনীতি আর সম্পদের মতো কিছু বিষয় উঠে আসবে। জ্বালানি সম্পদের দিকে তাকালে একটা মজার জিনিস দেখা যায়। একদিকে আমাদের প্রতিবেশী ভারত আর পাকিস্তান, দুটো দেশই গভীর সমুদ্রে বিশাল গ্যাসের ভান্ডার খুঁজে পেয়েছে। চীনের সাহায্যে পাকিস্তান যে গ্যাস পেয়েছে তা তাদের অর্থনীতি পাল্টে দিতে পারে। আর ভারতের আবিষ্কারটা তাদের মোট গ্যাস উৎপাদনের প্রায় 15% যোগান দেবে। অথচ এই একই সময়ে সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের তেমন কোনো বড় উদ্যোগ চোখে পড়ছে না। তার মানে কি একটা বিরাট অর্থনৈতিক সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে? আরেক প্রতিবেশী দেশ নেপালের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু বড় একটা পরিবর্তন এসছে। 73 বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সে দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়েছেন। একটা বড় দুর্নীতিবিরোধী আন্দোলনের পর তার এই দায়িত্ব নেওয়াটা কিন্তু পুরো অঞ্চলের জন্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। রাজনীতি আর অর্থনীতি তো হলো, এবার একটু খেলার মাঠে যাওয়া যাক। তবে এই খেলাটা এখন আর শুধু মাঠের মধ্যেই নেই। হ্যাঁ, বলছি বাংলাদেশ আর শ্রীলঙ্কার সেই উত্তপ্ত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার কথা। ম্যাচের আগে শ্রীলঙ্কার ক্যাপ্টেন চারিথ হাসালাঙ্কাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, এটা আমাদের জন্য আর 5টা ম্যাচের মতোই একটা ম্যাচ। কিন্তু ঠিক
ঠিক তারপরই আবার যোগ করলেন, মাঠের বাইরের কিছু ঘটনা অবশ্য বাড়তি মোটিভেশন দেয়। মানে মুখে যতই বলুন না কেন, ভেতরে ভেতরে যে একটা উত্তেজনা কাজ করছে তা তার কথাতেই স্পষ্ট। আর আশালাঙ্কার এই বাড়তি মোটিভেশনের কারণটা কি, একটু পেছনে তাকালেই উত্তরটা পাওয়া যায়। মনে আছে 2018 সালের সেই নিদাহাস ট্রফির ফাইনালের কথা, কিংবা ধরুন গত বিশ্বকাপের সেই আলোচিত টাইমড আউট বিতর্ক। এই সব ঘটনা মিলিয়ে দুই দলের লড়াইটা এখন আর শুধু ক্রিকেট মাঠে আটকে নেই, এর চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্বে আমরা দেখব বিশ্বজুড়ে যা ঘটছে তার প্রভাব বাংলাদেশে কিভাবে পড়ছে। কূটনীতির দিকে যদি তাকাই, সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভোটাভুটি হয়েছে। নিউ ইয়র্ক ঘোষণা নামের এই প্রস্তাবে বিশ্বের 142টা দেশ সমর্থন দিয়েছে। এর মানে হল দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে একটা বৈশ্বিক জনমত তৈরি হচ্ছে। তবে প্রস্তাবটাতে হামাসেরও নিন্দা করা হয়েছে। সব মিলিয়ে এটা একটা বড় কূটনীতিক পদক্ষেপ। এখানে একটা বেশ অবাক করার মতো বিষয় আছে। একদিকে USAID-এর মতো বড় বড় দাতা সংস্থা বাংলাদেশে অর্থায়ন কমাচ্ছে, কিন্তু অন্যদিকে এনজিওগুলোর জন্য বিদেশি অনুদান উল্টো রেকর্ড পরিমাণ বেড়েছে, প্রায় 21% বেশি। তো প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? এর পেছনে কয়েকটি কারণ আছে, যেমন দেশের রাজনৈতিক পট পরিবর্তন, বিদেশি অনুদান ছাড়ের প্রক্রিয়া সহজ হওয়া, এমনকি টাকার মান কমে যাওয়াও একটা বড় কারণ। সব মিলিয়ে আমরা কি দেখলাম? দেশের ভেতরে প্রতিষ্ঠানগুলো চাপের মুখে, বিচার পেতে লম্বা অপেক্ষা, বাড়ছে নিরাপত্তাহীনতা। আবার বাইরের দুনিয়াটাও দ্রুত পাল্টাচ্ছে, সেখানেও নতুন নতুন সুযোগ আর চ্যালেঞ্জ। তো শেষ প্রশ্নটা এটাই, এই অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলোর মধ্যে কোনটা বাংলাদেশের ভবিষ্যৎ পথ ঠিক করে দেবে? এই ভাবনাটা দিয়েই আজকের মতো শেষ করছি।